আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। না শিওর হয়ে থাপ্পড় মারা ঠিক হয়নি চাচি, এটা অন্যায়। আয়েশা নিসার কথার আর উত্তর দিল না। আয়েশার দিকে তাকিয়ে বলল, এটাই লাস্ট বার, তা না হলে হোস্টেলে দিয়ে দেব। একা থাকলেই সব ফাজলামি বের হয়ে যাবে। হুমকি শুনে এবারও আয়েশার তেমন কোনো পরিবর্তন হলো না। জ্ঞান হওয়ার পর থেকে এই হুমকি সে শুনে আসছে। তবে তাকে ফাঁসাচ্ছেটা কে? মনে মনে বলতেই তার চোখ রিমির দিকে পড়তেই রিমি ঠোঁট টিপে হাসলেও সাথে সাথেই আয়াস হা হয়ে গেল। প্রথম থেকেই সব ট্রেনের গতিতে চিন্তা করতে লাগলো। রিমি আপু আসার পর থেকেই তো এই কাহিনী হচ্ছে। ও আচ্ছা, এই হলো তার ট্যাঙ্কির ভূত। সব ক্লিয়ার এখন তার কাছে। দূর, আগে কেন তার মাথায় আসেনি? সাবির চেঞ্জ করে আয়নার সামনে দাঁড়ালো। তার মেজাজের পারদ উঠে গেছে সপ্তম আকাশে। এমন শীতের সকালে বারবার গোসল, বারবার রেডি হওয়া বিরক্তিকর। ঝরঝরে মাটি শুধু তার গায়ে পড়েনি, মাথায়ও পড়েছে। পড়ে পুরো মাথা মাখামাখি। শ্যাম্পুই করতে হলো দুবার। এখনও ভালোভাবে তার ঠান্ডা ঠিক হয়নি। হালকা কাশি আছে। এর মধ্যে সাত সকালে আবার এতবার গোসল, আবার লেগে যায় কি না কে জানে। তখনই দরজায় টোকা পড়ল, সাথে আওয়াজ, আহমনি আব্বা। সাব্বির এবার শার্ট পরেছে, হাতা ফোল্ড করতে করতে বলল, এসো খালা। হাসি খালা ভেতরে আসলো। তার হাতে চায়ের কাপ। সাব্বির অবাক হলো। না চাইতেই চা, তাও আবার খালা। নিশ্চয়ই কোনো কথা পাচার করতে এসেছে। এখানে কথা ওখানে, ওখানে কথা এখানে, পাচার করা হাসি খালার অভ্যাস। এখন কোন কথা পাচার করতে এসেছে কে জানে। সে চুল ঠিক করতে করতে বলল, এখন চা খাবো না খালা, তুমি খেয়ে ফেলো। সে যে খাইব না আমি ভালো করেই জানি। সাত সকালে 14 বার নাহান, গতরে আবার কত সইব। তাই বুদ্ধি খাটায় আনলাম, যদি খায় বলে হাসি খালা নিজের চায়ে চুমুক দিল। সাব্বির হালকা হাসলেও কিচ্ছু বলল না। থাপ্পড় কিন্তু একটা কম হয়েছে, চাপায় আরো 3টা দেওয়ার দরকার ছিল। সাত সকালে শুরু করছে বাদরামি। কামের মানুষ কামে যাইব, তার মধ্যেই বাধা। আর এইদিকে চলছে রঙ্গলীলা। পরের বাড়ির কাম কইরা বলে কত কিছু দেখা লাগে। সাব্বির ভ্রু কুচকালো। খাটে বসে মোজা পায়ে দিতে দিতে বলল, কি হয়েছে খালা? আর কইও না আব্বা, ধরলাম রিয়া ঠিক। তাই বলে হাত ধরে দালালি করব, নাচের নাচন কুদন লাগবো। ভদ্র মানুষের বাড়ি, ঘর ভরা মানুষ, ছোট ছোট পোলাপান। এইটুকু চিন্তা ভাবনা তো করা দরকার, তাই না? সাব্বির থামলো, তাকিয়ে বলল, সোজা করে বলো তো খালা, এত পেঁচাচ্ছ কেন? এমনিতেই আমার সময় কম। কে আবার কি করলো? কে আবার? রিমি আম্মা আর ওই যে নতুন ছোকরা। কালকে যে ওই আইলো, যখন তোমার ওপর মাটি পড়লো তুমি চিক্কুর কইরা উঠলা। আমি তো 2 তলায় ঝাড়ু লাগাইতেছিলাম। আমি তোমার দিকে যাবো, তখন তাগো দেখলাম ছাদ থেকে নামতাছে, হাতের মধ্যে হাত, মুখ ভরা মুক্ত ঝরা হাসি। সাব্বির থমকালো। রিমির বিয়ে ঠিক হয়ে আছে নাকি? সাথে সাথেই তার ধ্যান হাসি খালার দিকে গেল। শিট, হাসি খালা কথা পাচারও করে জায়গা বুঝে। তার মানে হাসি খালা সব ধরে ফেলেছে। সে মনে 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 করার চেষ্টা করলো, কি করেছে সে যে হাসি খালা এত সহজেই ধরে ফেলল। অবশ্য এই মেয়ে এসেছে পরে, যা যা করছে সবই তার স্বভাবের বাইরে। সে মনে মনে বড় একটা শ্বাস ফেলে উঠে দাঁড়ালো। হাসি খালা ধরা মানে আস্তে আস্তে এখন বাড়ির সবাই জানবে। এর পেটে কথা থাকে না। অবশ্য কোনো সমস্যাও নেই, তাকে কেউ কিছুই বলবে না। এমনভাবে থাকবে যেন কেউ কিছু জানেই না। তাদের ঘাড়ের ব্যথার গতি হচ্ছে, এতেই তারা সন্তুষ্ট। তবে নেশা বুঝতে পারলে সমস্যা। ভালোভাবে সব কিছু সেট হওয়ার আগেই ঝামেলা পাকিয়ে ফেলবে। আর যাকে নিয়ে এত কিছু, সে গুটুর গুটুর করছে এক বাঙ্কুর সাথে।
হাতে হাত রেখে ঘুরে বেড়াচ্ছে ভাইয়ের সাথে। এত লম্বা চওড়া সুদর্শন একটা মানুষ সামনে, তাকে কি তার চোখে পড়ে না? বলেই সে বেরোবে, তখনই সে ঝটকাটা খেলো। ওয়েট, রিমি কোথা থেকে নামছিল? ছাদ, ঝরঝরে মাটি, তার মধ্যে মুক্ত ছড়া হাসি। এই মেয়ের মুখে হাসি একমাত্র অন্যকে বিপদে ফেলতে পারলেই বের হয়, তা না হলে সবসময় হাসি খেলার তালতো বোন। হাসির হও তাদের আশপাশে নেই। 1 মিনিটেই তার কাছে সব ক্লিয়ার হয়ে গেল। সে তাদের দাঁত চেপে বলল, রিমি, তোমাকে তো আমি সত্যি সত্যি পানিতে চুবাবো। রিমির আজ ভাগ্য ভালো, বাড়ি থেকে বের হতেই সে রিক্সা পেল। যাক, আর হাঁটতে হবে না। সে খুশি মনেই উঠে বসলো। সে বসতেই তার সাথে সাব্বিরও হুট করে উঠে বসলো। বসে রিক্সাওয়ালাকে তাড়া দিয়ে বলল, ভাই, পারলে উড়িয়ে নিয়ে যান, তবে 10 মিনিটের মধ্যে ভার্সিটির সামনে থাকা চাই। মলি রিমির দিকে কঠিন চোখে তাকালো। আজকে টিচার্স মিটিং আছে। ডাবল ডাবল গোসল আর ডাবল ডাবল রেডি হতে দেরি হয়ে গেছে। আর এই কয়েক বছরের চাকরি জীবনে সব কিছুই ছিল পারফেক্ট। কখনো কোনো ক্লাস মিস বা লেট হয়নি। কিন্তু এই ফাজিল মেয়ে তার জীবনে এসেছে পর থেকে সব এলোমেলো। রিক্সা চলতেই রিমি সাইডে চাপতে চাপতে বলল, যাবেন ভালো কথা, বললেই তো হয়। এভাবে ঠেলে ধাক্কিয়ে ওঠার মানে হয়? উঠেছেন তো উঠেছেন, আবার ড্রাকুলা মার্কা লুক দিচ্ছেন, সমস্যা কি? সাব্বির উত্তর দিল না, বিরক্ত মুখে বসে রইল। কবজি উল্টিয়ে একবার সময় দেখল। রিমি মুখ পাকালো, না বললে নেই, ঢং। তখনই সাব্বির শান্ত কণ্ঠে বলল, আশিকের সাথে কাহিনী কি? কাহিনী তো কত কিছুই, কোনটা জানতে চাচ্ছেন? বিয়ে নাকি ঠিক? আমিও সেই রকমই শুনছি, তবে শিওর ভাবে বলতে পারছি না। সাব্বির রিমির দিকে ফিরল, তার চোখ মুখে রাগ। আরে রাগ দেখাচ্ছেন কেন? নাকি বিশ্ব সুন্দরা হয়েছেন বলে শুধু আপনি বিয়ে করবেন? মানছি দেখতে আপনাদের মতো সুন্দর না, তাই বলে আমাদের বিয়ের অধিকার নেই? সাব্বির উত্তর দিল না। সে অন্য পাশে তাকিয়ে তাদের দাঁত চেপে রাগ থামালো। এই মেয়েটাকে এসে শিক্ষা দেবে, উচিত শিক্ষা। সব জেনে বুঝে যে যে টর্চার তার সাথে করছে, হিসেব করে কড়াই গন্ডায় সব শোধ করবে। এখন শুধু সঠিক সময়ের বাকি। রিমিও আর কিচ্ছু বলল না। আজকাল তার সময় খুবই ভালো যাচ্ছে। এই যে নায়ক সাহেবের সাথে এক রিক্সায় যাচ্ছে, এটা কি সে কখনো ভেবেছে? ইস, ভাবার কথা মনে হতেই তার কালকের রাতের কথা মনে পড়ল। ওটা কি ছিল? সারা রাত গেছে তার নির্ঘুম, ছটফট করতে করতে। আর এনাকে দেখো, কোনো হেলদোলি নেই, যেন রোজ রাতে আমার এটো করা খাবার খেয়েই সে ঘুমাতে চায়। তখনই তার মোবাইলে কল আসলো, অলিদের ফোন। সে জানতো সকাল হলেই আসবে। সে রিসিভ করতে যাবে, তখনই সাব্বির নিরুত্তাপ কণ্ঠে বলল, ফোন রিসিভ করলে ধাক্কা মেরে রিক্সা থেকে ফেলে দেব। রিমি রিসিভ করলো না, ঠোঁট টিপে হেসে বলল, অন ডিউটি অফিসারকে রিক্সা থেকে ধাক্কা, অ্যাটেম্প টু মার্ডারের কেস খেয়ে যাবেন। অন ডিউটিতে থেকে প্রেম করে বেড়াচ্ছ, তাতে দোষ নেই? রিমি হাসলেও কিছু বলল না। সাব্বির ঘুরে রিমির দিকে আবারও তাকালো। মেয়েটা হাসলেই তার সাথে চোখও হাসে, কেমন ঝিলমিল করে। সে ওই ঝিলমিল করা চোখের দিকে তাকিয়ে বলল, তোমার সাথে আমার কথা আছে। থাকলে বলুন। আমি কি বলেছি কথা বলতে গেলে আলাদাভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে? আমার সাথে একদম হেয়ালি না রিমি, তুলে আছাড় মারবো। আমাকে কি অবলা নারী টাইপ মনে হয় নাকি? না, সেটা আমি ভুলেও মনে করতে পারি না। যা যা করছো তুমি। কি করেছি আমি? সাব্বির এবার হাসলেও হেসে বলল, নেক্সট টাইম যদি আমার উপর কিছু ছুঁড়েছ, গোসল আমি একা করব না, মনে রেখো। রিমি ঠোক গিলে কিছুই বোঝেনি এমনভাবে বলল, ভালো তো, পুরো গোষ্ঠীতে নিয়ে করেন, আমাকে বলছেন কেন? যাকে নিয়ে করবো তাকেই তো বলবো। আচ্ছা, আপনি বললেন আর আমি অমনি নেচে নেচে যাবো? এত সোজা না, যেই মেয়ে জিন্সের ওপরে শাড়ি পরে ঘুরে বেড়ায় সে আর যাই হোক সোজা না। কেন, লিখিত কোনো সংবিধান আছে নাকি যে পেটিকোটের সাথেই শাড়ি পরতে হবে? না, সেরকম লিখিত নেই। তবে জিন্স কেন পরো আর পকেটে কি নিয়ে ঘুরো সেটা আমি জানি বলেই বলছি। সেই দিন আমি একটা মিশনে ছিলাম। সাব্বির আবারও হাসলো, রিমির মুখের দিকে একটু ঝুঁকলো, তারপর বলল, আর এখন পকেটে হাত দেবো? রিমি উত্তর দিল না, শুধু তাকিয়েই রইল। সাব্বির চোখ ফিরিয়ে নিল, নিয়ে সোজা হয়ে বসলো।
এক নম্বরের ফাজিল। এর আশেপাশে থাকলে সে নিজেও কেন জানি ফাজিলের কাতারে অনায়াসেই দাঁড়িয়ে যায়। ভার্সিটির সামনে আসতেই সাব্বির রিক্সা থেকে নামলো। নেমে শান্তভাবে বলল, সব পুরুষ মানুষই অমানুষ না রিমি। এখন তুমি বড় হয়েছো, দুনিয়া বুঝতে শিখেছো। আশা করি এতটুকু অন্তত তুমি বুঝবে। রিমি সে কথার ধারের কাছেও গেল না। সে মুখ ফুলিয়ে বলল, ভাড়া কে দেবে? শেয়ারে এসছেন, হাফ হলেও দিয়ে যাবেন। সাব্বিরও সমান তালে বলল, সেই দিন হসপিটালে তোমার প্রাণ প্রিয় ব্যাংকুকে দেখতে গিয়েছিলে, দিয়েছিলে ভাড়া? রিমি ভেঙচি কাটল, কেটে রিক্সাওয়ালাকে যেতে বলল। সাব্বির হাসল। তার দেরি হচ্ছে, তবুও দাঁড়িয়ে রইল। রিক্সাটা যতক্ষণ দেখা যায় সে তাকিয়ে রইল। রিমি থানায় এসে শামীম স্যারের খোঁজ করল। আজকে নাকি সকালে এসেছে। অবশ্য খোঁজ করে লাভ হলো না, তিনি এসে আবারও চলে গেছেন। মিথিলা শুনে ফু নাচিয়ে বলল, কি ব্যাপার রিমি? ইদানিং শামীম স্যার বেশি করছো, ব্যাপার কি? আবার দেখি সেও তোমার খোঁজ খবর নিচ্ছে। রিমি হাসল। সে কিছু ফাইল চেক করছিল, পুরনো। বড় স্যার খুঁজতে বলেছে, কি করবে কে জানে। সেখানে চোখ রেখেই বলল, স্যার এত সকালে থানায় আবার চলেও গেছে, কোনো সমস্যা ম্যাডাম? আরে না, কি সমস্যা? তবে শুনলাম আর একটা নাকি বডি পাওয়া গেছে। অবশ্য আমাদের থানার এরিয়াতে না, সেম বেসিক মার্ডার। কোনো হাতা পায়ের চিহ্ন নেই, শুধু গলাটা গভীরভাবে কাটা। স্যার একটু জানতে গেছেন কোনো যোগসূত্র আছে কিনা। রিমি থেমে গেছে, তার চোখে মুখে বিষণ্ণতার ছাপ। সে বিষণ্ণ মুখে বলল, একটা মানুষকে খুন করা হবে, কোনো হাত বাঁধা নেই, পা বাঁধা নেই, তার মধ্যে একটু ভয়, একটু চঞ্চলতা নেই, যেন নিজে এসছে। এটা কিভাবে সম্ভব ম্যাডাম? মিথিলা হাসল, হেসে বলল, কেস সলভ না হওয়া পর্যন্ত সবই সম্ভব। একটা কেস এক একটা মিস্ট্রি বক্স, আর পুলিশ হচ্ছে সেই মিস্ট্রি বক্স খোলার হাতিয়ার। সো ওয়েট অ্যান্ড ওয়াচ। এই পৃথিবীর সব হজম করা গেলেও খুন করে কেউ হজম করতে পারেনি। আজকাল শাস্তি হয় না ঠিক আছে, তবে হজম কেউই করতে পারে না। যতই পর্দা ফেলো, একদিন না একদিন সেটা উঠবেই। রিমি দীর্ঘশ্বাস ফেলল, ফেলে জানালা দিয়ে বাইরে তাকালো। এই থানার এরিয়াটা বড়, আশেপাশে গাছগাছালিতে ভরা। সেই গাছগাছালির ফাঁকফোকর দিয়ে সকালে সোনালি রোদ ঝিকিমিকি করছে। সে উঠে দাঁড়ালো, সেখান থেকে বের হয়ে একটু সাইডে আসলো। এই প্রথমবার সে অলিতকে নিজেই ফোন দিল। অলিত ফোন ধরেই গলায় খুশির আমেজ নিয়ে বলল, বোরিং এই সকালটা হঠাৎ করে এত মিষ্টি করার জন্য ধন্যবাদ রিমি। রিমির মধ্যে অবশ্য কোনো আমেজ দেখা গেল না। সে স্বাভাবিকভাবে বলল, কি করছেন? যা সবসময় করি। ডিস্টার্ব করলাম না তো? এরকম ডিস্টার্ব মাঝে মাঝে করতেও তো পারো নাকি? আমি বিকেলে ফ্রি থাকবো। অলিত হাসল। মেয়েটা একটু ভানটানো পারে না নাকি? সব সময় কাট করে কথা। তবুও এই ভানহীন ঢংহীন মেয়েটার সাথেই কথা বলতে এখন তার মনের যত অস্থিরতা। সে হেসেই বলল, যেখানে আমাদের প্রথম দেখা সেখানে আমি অপেক্ষায় থাকবো, মিষ্টি মেয়ে রিমি। রিমি এবার হাসল, হেসে বলল, বাথরুমে? অলিতের ভ্রু কুচকি গেল। মানে? আপনাকে না, রুমেল স্যার জিজ্ঞেস করছিল মিথিলা ম্যাডাম কোথায়। ও, আমি তো ভাবলাম না জানি কি। কি আর হবে, যাক রাখছি, তাহলে বিকেলে দেখা হচ্ছে। রিমি ফোন রাখলো, রেখে আবারও আসলো। মিথিলা ম্যাডাম তার জায়গায় বসে আয়েশ করে সিঙ্গারা খাচ্ছে। তাকে দেখে একগাল হেসে বলল, খাবে নাকি রিমি? রিমি হালকা হাসলো, হেসে নাবোধক মাথা নাড়ালো। নাস্তার পরে 1-2 ঘন্টার মধ্যে তার কিছু খেতে ভালো লাগে না। রিমি কফি হাউসের ভেতরে আসতেই অলিতকে চোখে পড়ল। সেম টেবিল, সেম চেয়ার, সে বসে আছে। গায়ে সাদা টি শার্ট, উপরে জ্যাকেট। সে বসে আছে আনমনে। রিমিকে এখনও দেখেনি, দৃষ্টি বাহিরে। সামনে ধোয়া ওঠা কফির কাপ। রিমি এগিয়ে গেল, চেয়ার টেনে বসতে বসতে বলল, সরি দেরি হয়ে গেল। অলিত রিমির দিকে ফিরে তাকালো, তাকিয়ে রীতিমতো ঝটকা খেলো। এতদিনে চেনা রিমির সাথে আজকে রিমির কোনো মিল নেই। গায়ে তার হালকা বেগুনি রঙের 3 পিস, চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, আর সবচেয়ে বড় কথা রিমির চুল। মাই গড,
রিমির চুল এত লম্বা নাকি, প্রায় কোমর ছুঁয়ে আছে। এই মেয়ে সব সময় থাকে শীতে প্যাকিং হয়ে, মেয়েদের মতো অত হাবভাবও নেই। তবে আজ কি হলো? ওড়না কাঁধে গুছিয়ে রাখা, তার উপরে সুন্দর মার্জিত হালকা কারুকাজের একটা চাদর, সেটাও পরিপাটি করে সুন্দর করে নেওয়া। অরিতের মুখ আপনা আপনি হাঁ হয়ে গেল। রিমিকে নিজেকে আজ আয়না দেখেছে। রিমি হাসলো, হেসে বলল, একা একা খাচ্ছেন? আমার লাটে কই? অলিতও হাসলো। সে আছে একটা ঘোরের মধ্যে, সে স্বপ্ন না বাস্তব সে বুঝতে পারছে না। আচ্ছা, সে কি রিমিকে একবার বলবে একটা চিমটি কাটা তো রিমি প্লিজ? অবশ্য সাহস হলো না। সে ঢোক গিলে ঘোর নিয়েই বলল, সেটা আমি তোমাকে টেস্ট করাবো না। কেন? থাকুক না কিছু একটা বাকি। তাহলে আর আপনার আশায় থাকা যাবে না। তুমি 1000 বার কিনে খেতে পারবে, তবে আমারটা আমারই থাকবে। আচ্ছা, হ্যাঁ। আর আমার ব্যাগ? সেটাও থাকুক। সেখানে আমার 3465 টাকা আছে। যখন দেবেন সুদ সহকারে ডাবল করে দেবেন। অলিত হো হো করে হাসলো, হেসে বলল, আমি ব্যাংকে চাকরি করি, ব্যাংক তো না। আমি কি জানি, রেখেছেন যখন ভরপাই তো করতেই হবে। আর আমারটা? কি আপনারটা? ধ্যান, জ্ঞান, শান্তি, ঘুম, হৃদয় সব ধীরে ধীরে নিয়ে যাচ্ছ, সেগুলো কি আমি ডাবল করে ফেরত পাবো? রিমি সোজা অলিতের চোখের দিকে তাকালো। তার মধ্যে কোনো অস্বস্তি বা জড়তা দেখা গেল না। তার ঠোঁটের কোণে মুচকি হাসি। সে সেই হাসি নিয়ে রহস্যমাখা কণ্ঠে বলল, আমি তো নিচ্ছি না, আপনি নিজে নিজেই সেধে দিচ্ছেন। তাই এখানে আমার কোনো দায় নেই। যা হচ্ছে যা হবে এর সব দায় আপনার। রিমি বাসায় ফিরতে দেখলো ড্রয়িং রুমে সবাই গোল মিটিং করছে। গোল মিটিংয়ে ওয়ান অ্যান্ড অনলি রিজন, কালকে আয়াসের জন্মদিন। মোটামুটি ভালোই আয়োজন হবে। সে আয়োজন নিয়েই সবাই আনন্দে আটখানা হয়ে আছে। আর তাদের আটখানা আনন্দের মধ্যে একমাত্র আশিক ভাই মুখ ফুলিয়ে বসে আছে, হাতে তার পাস্তার প্লেট। সে বসে বসে যত্ন সহকারে আঙুলে ওনা পেঁচিয়ে পেঁচিয়ে রোল বানাচ্ছে। বেচারা আশিক ভাই সিঙ্গেল আর ফিরতে পারবে কিনা সন্দেহ আছে। সে ঠোঁট চেপে হাসলো। হাসতেই আশিক তার দিকে কটমট করে তাকালো। আজব তো, এখানে তার দোষ কি? সে বলেছে আসো, এসেই নিজের দায়িত্বে হালাল হোক। ঢং বলেই সে আর সেই দিকে গেল না, সোজা উপরে চলে এলো। চেঞ্জ করে আবার থানায় যেতে হবে। সেই রুমে যেতে গিয়েও থেমে গেল। সাব্বির ভাই বারান্দায় দাঁড়ানো, তার হাতে মোবাইল। সে ঘুরে সেই দিকে গেল। এত কষ্ট করে সুন্দর করে সাজলো, সৈয়দ বাড়ির বড় পুত্রকে একটু দেখাবে না? তা কি করে হয়? তিনি পাশে দাঁড়াতেই সাব্বির বুঝলো, তবে চোখ তুলে তাকালো না। মোবাইলে চোখ রেখেই বলল, কোন দরকার? তাহলে একটু দেখাতে আসলাম। কি? রিমিকে। সাব্বির হালকা হাসলো। রিমি যে সেজে গুজে বের হয়েছে সে জানে। বাসায় আসতেই হাসি খালা তার দায়িত্ব যথাযথভাবেই পালন করেছে। প্রথমে তার এত রাগ হলো, পরক্ষণে মনে হয়েছে সে এমন বাচ্চামো করছে কেন? এখন কি তার এমন বাচ্চামোর বয়স? সেই দিন হসপিটালের লোকটার সাথে স্বাভাবিক আচরণের প্রয়োজন ছিল, অথচ সে হয়েছে জেলাস। জেলাস হয়ে মেয়েটাকে টেনে হিঁচড়ে নিয়ে এসেছে। রিমিকে তার ভালো লাগছে। কেন লাগছে সে জানে। সেই ঘটনার পর থেকে রিমির প্রতি তার একটা সফট কর্নার ছিল। এতদিন পরে এইভাবে সামনে আসায় সেটা ধীরে ধীরে অন্যদিকে বাঁক নিয়েছে। রিমি আর তার মধ্যে কোনো কমন টাইপ ব্যাপার নেই। তার স্বভাবের উল্টো এই মেয়ে। তবু এই মেয়েটা তাকে টানছে, বলতে গেলে ভালোভাবেই টানছে। বিপরীত আকর্ষণ বলেই একটা কথা আছে, তার ক্ষেত্রে হয়তো তাই হয়েছে। ওই যে প্রথম দরজা খুলল, ঘুম ঘুম চোখের এক রমণীকে দেখল। কিছু একটা হলো ম্যাজিক্যাল। বিনা কারণে অনেকদিন পরেই তার নির্ঘুম রাত কাটল, অথচ এরকম হওয়ার কোনো কারণ ছিল না। আর তার আর আনিকার সম্পর্ক ছিল স্কুল থেকে, তবে সেটা ছিল বন্ধুত্ব। তাকে আনিকাই প্রপোজ করেছিল। রিজেক্ট করার কারণ ছিল না। আনিকা আর তার স্বভাব বলতে গেলে একই, তার মধ্যে ছোটবেলার বন্ধুত্ব, আন্ডারস্ট্যান্ডিংও ভালো। তবে সব ভালোর মধ্যেও কিছু একটা মিসিং ছিল, হয়তো দুজনের তরফ থেকেই। সেটা আনিকা বুঝেছিল, হয়তো সেও
তবে সে সম্পর্কটা শেষ করতে চায়নি। তবে আনিকা চেয়েছিল, অবশ্য অন্য সব মেয়েদের মতো সম্পর্কটা তিক্ততায় শেষ করেনি। তার দুটো হাত ধরে বলেছিল, এই সম্পর্কটা আগালে সম্পর্ক তো শেষ হবে, এই সাথে আমাদের বন্ধুত্বটাও। এটা আমি হারাতে চাই না সাব্বির। দুজন ভালোবাসার মানুষের মাঝে সব থাকতে হয়, ভালো লাগা, ভালোবাসা, রাগ, অভিমান, জেদ, জেলাস, কম্প্রোমাইজ, সব। আমরা দুজন দুজনকে তো পেয়েছি, তবে আমার মনে হয় এর মধ্যে অনেক কিছুই পাইনি। তখন সাব্বির কিছু বলেনি। অবশ্য বলার মতো কোনো শব্দ তার কাছেও ছিল না। আনিকা হেসেছিল, তার গালে হাত রেখে বলেছিল, ভালোবাসার সবচেয়ে সুন্দর সাইড কি জানো? এলোমেলো হওয়া, নিজের স্বভাবের বাইরে যাওয়া, যা কখনো করনি। ভালোবাসার মানুষটার জন্য হুটহাট সেগুলো করে ফেলা। আমি দোয়া করি তোমার জীবনে সেই এলোমেলো হওয়াটা আসুক। আমাদের জীবন তো একটা, যদি একটু নিয়মের বাইরে গিয়ে ভালোই না বাসলাম তো কি করলাম? আমার আর তোমার বিয়ে হলে আমরা রোবট হয়ে যাব সাব্বির। লোকে দেখবে পারফেক্ট কাপল, পারফেক্ট লাইফ। বছরের পর বছর এক ছাদের নিচে এভাবেই কেটে যাবে, তবে ভেতর থেকে আমরা হব শূন্য। সেই জীবনে আনন্দ থাকবে না, সুখ থাকবে না, শুধু নিয়ম মাফিক চলে যাব। সম্পর্কটা থাকবে শুধু নামের। আমি জানি তুমি আর আমি যে একই। ওই যে বললাম এলোমেলো হওয়া, আমরা দুজনেই কারোর জন্য এলোমেলো হইনি, আর হবও না। যদি হওয়ার হতো এতদিনে অবশ্যই হয়ে যেতাম। এটা নিজ ইচ্ছায় বা প্ল্যান মাফিক হয় না সাব্বির, বশ হয়ে যায়, ওই যে সুমন্তর ম্যাজিকের মতো। সাব্বির মনে মনে হাসল, সত্যি ম্যাজিকের মতো। এই যে বিনা নোটিশে সে নিজেই হয়ে গেছে। সে বোরিং টাইপ মানুষ, চোখ ধাঁধানো সৌন্দর্যের ফলে সব জায়গায় অ্যাটেনশন পেয়েছে। প্রচুর বন্ধু বান্ধব ছিল, তাদের মধ্যে মেয়েদের সংখ্যাও কম নয়। সবাই তার জন্য সব ছাড়তেও চেয়েছে, তাকে পাবার আকাঙ্ক্ষা করেছে, এখনও করে। এমনকি ভার্সিটির সব মেয়েদের আড্ডায় তার নাম একবার হলেও উচ্চারিত হয়। তবে সে কি কখনো কাউকে সেভাবে চেয়েছে সে জানে না। তবে আনিকার ধারণা ঠিক ছিল, তার আর আনিকার সম্পর্কের মধ্যে অনেক কিছুই ছিল না। এই যে রিমিয়া, তার মধ্যে এখনও কিছুই নেই, তবুও সে এলোমেলো হয়ে গেছে। শুধু কি এলোমেলো, যখন থেকে শুনেছে এই মেয়ে সেজেগুজে আগুন হয়ে বেরিয়েছে, তার ভেতর জ্বলেছে। নিঃশ্বাস গলায় আটকে ছিল। রুমে ছটফট করতে করতে বারান্দায় এসে দাঁড়িয়েছে। আবার যখন দেখলো মহারানী এসেছে, রিক্সা থেকে নামছে, সব ঠিক। এই যে ভেতরে এখন ফুরফুরে শান্তির বাতাস, তার এই জলাপুরায় সে নিজের প্রতি নিজেই বিরক্ত হলো। এই বয়সে এই বাচ্চামার কোনো মানে হয়? কি হয়েছে? মোবাইল এমন কি রাজ্য যেভাবে ঢুকে আছেন? সাব্বির মোবাইল ট্রাউজারের পকেটে রাখলো, দেখেই রিমির দিকে তাকালো, স্বাভাবিক ভাবলেশীনভাবে। ডেটে গিয়েছিলাম। গুড। কফি খেলাম, ঘোরাঘুরি করলাম। ভেরি গুড। কেমন লাগছে আমাকে বলুন তো? প্রথমবার তো একটু কনফিউজড ছিলাম। ভালো। শুধু ভালো? আর কি শুনতে চাও? একটু দিল খোলা করে বলুন। প্রফেসর মানুষ, এভাবে এক শব্দে বললে হবে? সাব্বির কিছুক্ষণ নিশ্চুপ তাকিয়ে রইল, তারপরে রিমির চোখে চোখ রেখে শান্তভাবেই বলল, যার জন্য সেজেছ সে মুগ্ধ হলেই হবে, আমারটা ইম্পর্টেন্ট না। আর তাকে যদি সত্যি পছন্দ করো তাহলে মন থেকে বলছি ভালো থেকো। বলেই সে চলে যেতে নিল, কিন্তু আবার ফিরে দাঁড়ালো। দাঁড়িয়ে আগের মতোই বলল, যেই মুগ্ধতা আমার চোখে দেখতে চাইছো সেটা রিমিকে দেখে হয়। যখন সে এলোমেলো চুল নিয়ে ঘুরে বেড়ায়, তখন যখন হাতে পায়ে মোজা, মাথায় বাচ্চাদের মতো টুপি, আর শীতে কাঁপতে কাঁপতে গুটি গুটি করে হাঁটে, তখন হয়। যখন দিন দুনিয়া ভুলে পুরো হাতের কবজি মাখিয়ে খাওয়া দাওয়া করে, তখন হয়। যখন পুলিশের পোশাক গায়ে দিয়ে ঘুম ঘুম চোখে এখানে ওখানে ঢলে পড়ে, তখনও হয়। কিন্তু যেই সৌন্দর্য এখন দেখাতে এসেছো, এই সৌন্দর্য সাব্বিরকে টানে না। যদি টানতো তাহলে সাব্বির এখানে দাঁড়িয়ে থাকতো না, কখনো না। বলেই সাব্বির চলে গেল। তার ভেতরটা আবার চলছে, কি যন্ত্রণা দেখো তো। রিমি ঠোঁট টিপে হাসলো, হেসে সাব্বিরের যাওয়ার দেখলো। যাচ্ছে বুকে হাত ঘষতে ঘষতে। গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে নাকি? হতেও পারে, যে মেপে মেপে খাওয়া দাওয়া করে। জোয়ান বলবান মানুষ খাবার খাবে রাজ্য ডুবিয়ে, তা না, খাবে গুনে গুনে। বলেই সে নিজেও আর দাঁড়ালো না, চলে এলো। শীতে গায়ে কাটা দিচ্ছে। এত ফ্যাশন ফুশন মেয়েরা যে কীভাবে করে কে জানে। তার তো এতটুকু করতে গিয়ে 12টা বেজে যাচ্ছে। কাজলে চোখ ভারী হয়ে আছে, চুলে পিন কুটকুট করছে, হাত লিপস্টিক, সেটার কথা আর কি বলবে। এতক্ষণে পেটে গিয়ে হজম হওয়ার রাস্তায়। দূর, তার নানুই ঠিক, মেয়ে নামের কলঙ্কই সে। রিমির ঘুম ভাঙল ধুমধারাক্কা বিটের শব্দে।
সে কাছিমের মতো কম্বলের ভেতরে ঢুকে গেল। ভাগ্যিস সে চাকরি করে, আর দিনভর এই অত্যাচার সহ্য করতে হবে না। মহু আন্টি অবশ্য রাতে মাথা ধরিয়ে ফেলেছে, সন্ধ্যের মধ্যেই তাকে যেন বাসায় পায়। সেই নিয়ে অবশ্য রিমির কোনো মাথা ব্যথা নেই। সে কোনো কালেই গুড মার্কা মেয়ে ছিল না। না হওয়ার ইচ্ছে আছে তাই বললেই সময় মতো চলে আসবে এমন কোনো কারণ নেই। আর তাছাড়া কোনো প্রকার অনুষ্ঠান আয়োজন তার ভালোও লাগে না, তাই তাড়াতাড়ি ফেরার চান্সই নেই। সে আরেকটু আরাম করে শুলো। ঘুমটা আরও ঘন্টাখানেকের জন্য জোড়াতালি দেওয়া যায় কি না দেখা যাক। তখনই তার মোবাইল বাজলো। সে বড় একটা দীর্ঘশ্বাস ফেল। কে ফোন দিয়েছে সে জানে। বেটা, তোর বউ নেই, সংসার নেই, বাচ্চা নেই? কোন রাজ্যের কাজের জন্য এত সকালে উঠে ডিগবাজি করতে থাকিস? সে হাত বাড়িয়ে মোবাইল কম্বলের ভেতরে নিয়ে এলো। রিসিভ করে কানে রেখে বলল, অলিত হাসলো। সে জানতো রিমি এখন ঘুমে। মেয়েটা ঘুমোতে এত পছন্দ করে, আর সে পছন্দ করে রিমির এই ঘুম জড়ানো কণ্ঠটা। সে হেসেই বলল, গুড মর্নিং। রিমি মুখ পাকালো, মনে মনে বলল, ছাইয়ের মর্নিং। বিরক্ত করলাম? হ্যাঁ, সরি। আপনার সরি অ্যাকসেপ্ট করা হলো। সেটা যে করা হবে আমি জানি, তাই তো বিরক্ত করার দুঃসাহসটা বারবার করি। রিমি হাসলো। কি খবর এত সকালে? কোনো খবর নেই, ভাবলাম বসে আছি, তোমাকে বিরক্ত করা যাক। বসে কেন, কাজে যাবেন না? না। রিমি চোখ খুলল। কেন? ছুটি নিয়েছে। কেন? সেটা তো বলছি না। রিমি অবাক হয়ে আবারও বলল, কেন? এমনি। আপনার এমনিরই আমি খ্যাতা কম্বল পুড়িয়ে ফেলবো। অসহ্য একটা শব্দ। অলিত হো হো করে হেসে ফেলল। হাসতে গিয়ে দুবার কাশলো। আপনি অসুস্থ? যদি বলি হ্যাঁ, তো কি করবে? আপনি চান আমি কিছু করি? হ্যাঁ। রিমি আবার বলল, নাস্তা করেছেন? না, এখনো করিনি। আপনার ফ্ল্যাটে মেয়ে আসলে প্রবলেম হবে? অলিত হাসলো, হেসে বলল, যে বাসায় আপনি আসলে প্রবলেম হবে, দরকার হলে সেই বাসায় আমি থাকবই না। রিমিও হাসলো, হেসে ফোন রাখলো। সাথে সাথে শামীম স্যারকে টেক্সট করলো। করে কিছুক্ষণ বসে আবার টেক্সট করলো সাব্বিরকে। সেখানে অবশ্য সে কিছুই লিখলো না, লিখলেও শুধু কয়েকটা সংখ্যা। সাব্বির সাথে সাথে এই মেসেজ সিন করলো, করেই ফ্লু কুচকালো। তবে কোনো অ্যান্সার করলো না, মাথাও ঘামালো না। যে ফাজিলে ফাজিল, নিশ্চয়ই তাকে কনফিউজড করার জন্য এমনি টাইপ করে পাঠিয়েছে। রিমি রিক্সা থেকে নেমে বাড়িটার দিকে তাকালো। মোটামুটি হাইফাই ধরনের 10 তলা বাড়ি, সামনে বিশাল উঁচু গেট। ব্যাংক থেকে খুব একটা দূরে না, আসা যাওয়ার জন্য একদম পারফেক্ট। সে খাবারের প্যাকেটগুলো হাতে নিয়ে ভাড়া দিল, দিয়েই এগিয়ে গেল। গেট ভেতর থেকে বন্ধ। সে দারোয়ান বসার জায়গায় টোকা দিল, দিয়ে পেছনে একবার তাকালো। সন্দেহজনক অবশ্য কিছু নেই, ব্যস্ত গলি। রিক্সা আসছে যাচ্ছে, সাথে সাথেই তার কানে লাগানো ব্লুটুথে শব্দ হলো। টুপি ঠিক করতে করতে রিমি কানে হাত রাখলো, রাখতেই শব্দ ভেসে এলো। রিমি কিছু বলল না, সে স্বাভাবিক। আজকেও খুব শীত পড়েছে। শীতে হালকা কাঁপতে কাঁপতে টুপি টেনে ঠিক করলো, করে সে সামনে ফিরল। তখনই দারোয়ান ছোট একটা জানালা খুলে উকি দিল, দিয়ে বলল, জি। আমি রিমি, অলিত আশফাকের কাছে এসেছি। সাথে সাথে দারোয়ান গেট খুললো, খুলেই একগাল হেসে বলল, আসসালামু আলাইকুম ম্যাডাম। রিমি অবাক হলো, অবাক হয়ে সালামের উত্তর নিল। দারোয়ান এগিয়ে এলো, হাতের ব্যাগ নিতে নিতে বলল, আসেন ম্যাডাম, অলিত ভাই আপনার কথা বলেছেন। রিমি কিছু বলল না, হালকা হাসলো। হেসে দারোয়ানের সাথে লিফটের দিকে এগোলো। অলিত থাকে 7 ফ্লোরে। মেসেজে ঠিকানার সাথে ডিটেলস লেখা ছিল। লিফট থামতেই তারা নামলো। দারোয়ান এগিয়ে গিয়ে নিজেই কলিং বেল চাপলো। সাথে সাথেই অলিত দরজা খুলল। তার চোখে মুখে খুশি ছিলি। অসুস্থতার কোনো রেশ তার মধ্যে দেখা গেল না। সে হেসে হাত বাড়িয়ে ব্যাগ নিতে নিতে বলল, ধন্যবাদ কালাম ভাই। দারোয়ানও হাসলো, হেসে বিদায় নিল। নিতেই অলিত রিমির দিকে তাকালো। আজকে অবশ্য সে আগে রিমিই লাগছে, পুরো প্যাকিং, শুধু মিষ্টি মুখটা বেরিয়ে আছে। তবুও অলিতের এত ভালো লাগলো, সে হেসে বলল, ওয়েলকাম টু মাই হাউস প্রিন্সেস। রিমি হাসলো,
হেসে ভেতরে আসলো। সুন্দর গোছানো রুচিসম্পন্ন দুরুমের ফ্ল্যাট। ড্রয়িংটা বড়, সাথেই ডাইনিং, সেখানে 4 চেয়ারের ছোট্ট একটা টেবিল। সে এক নজরে যতটুকু দেখা যায় ততটুকু দেখে বলল, কুইন। অলিভ দরজা লাগালো, লাগিয়ে টেবিলের দিকে যেতে যেতে বলল, কেন? আমার তো কোনো বাবা দাদার রাজত্ব নেই, তাহলে প্রিন্সেস কিভাবে হব? আমি আমার রাজ্য নিজে তৈরি করব, আর সেখানে একমাত্র রানী আমি হব। অলিভ হাসলো, এসে রিমির দিকে তাকালো। সে ঘুরে ঘুরে ফ্ল্যাট দেখছে, কোনো সংকোচ জড়তা নেই। আপনার কলিগ কোথায়? তড়িঘড়ি করে তাড়ালাম। রিমি অবাক হয়ে বলল, কেন? তুমি আসবে তাই। সে থাকলে বুঝি আপনার খুব সমস্যা হতো? হুম, আমার কি সমস্যা হবে? তবে এখন যেই সংকোচ ছাড়া ঘুরে বেড়াচ্ছ সেটা করতে না। রিমি হাসলো, হেসে এগিয়ে এলো। আসুন নাস্তা করা যাক। ওষুধ খেয়েছেন? না। রিমি চেয়ার টেনে বসলো। তাহলে বসে পড়ুন। অবশ্য আমি ভেবেছিলাম হামাগুড়ি দিয়ে কুকাতে কুকাতে দরজা খুলবেন। অলিভ হেসে ফেললো, প্রাণ খোলা হাসি। হেসে বলল, তোমার আসার কথা শুনেই ম্যাজিক্যাল এনার্জি পেয়ে গেলাম। ভালো তো। বলেই রিমি আর কথা বাড়ালো না। খাবারের প্যাকেট খুললো, অলিভ প্লেট গ্লাস এগিয়ে দিল। টুকটাক কথা বলতে বলতে তারা নাস্তা শেষ করলো। নাস্তার পরে রিমি অলিভের রুমে আসলো। খাট বাদে সব পরিপাটি। অলিভ হয়তো শুয়েছিল। সে ঘুরে ঘুরে সব দেখল, সাথে ছোট্ট একটা বারান্দা। অলিভ ওষুধ খেয়ে খাটে বসলো। রিমি দেয়ালে টানানো ছবির দিকে তাকিয়ে বলল, ঘুরতে পছন্দ করেন আপনি? হ্যাঁ, খুব ভালো লাগে। অনেক জায়গায় গিয়েছেন? ব্যাচেলর মানুষ, ছুটি পেলেই চলে যাই। এটা কোন জায়গা? কাশ্মীর। সুন্দর তাই না? এক টুকরো স্বর্গ। বলেই অলিভ তার মোবাইল বের করলো, গ্যালারি খুলে রিমির দিকে বাড়িয়ে দিল। আরও ছবি আছে দেখো। রিমি এগিয়ে এলো, মোবাইল নিয়ে অলিভের পাশেই বসলো। অলিভ চমকালো, তবে রিমির মধ্যে কোনো হেলদোল হলো না। সে ছবি দেখায় ব্যস্ত। অলিভ এক ধ্যানে তাকিয়ে রইল। প্রথমে সে মুগ্ধভাবেই তাকিয়েছিল, তবে ছবি দেখতে দেখতে রিমির চেহারার পরিবর্তন হয়েছে। এটা সে খেয়াল করলো। আর এটাও খেয়াল করলো, একটা ছবিতে এক ধ্যানে সে তাকিয়ে আছে। সাথে সাথে অলিভের ভ্রু কুঁচকে গেল। অবশ্য কিছু ভেবে ওঠার সময় পেল না। তার আগেই রিমি ফট করে উঠে দাঁড়ালো, কানে হাত রেখে বলল, পেয়ে গেছি স্যার, আপনারা এখন ভেতরে আসতে পারেন। অলিভ যেভাবে বসেছিল সেভাবেই বসে রইল। এখন আর তার ভ্রু কুঁচকে নেই। নির্বিকার, স্বাভাবিক, শান্ত চোখ মুখ। কোনো ভুল না করা অলিভ বড় রকম একটা ভুল করেছে। সে বুঝতে পারলো বলেই এই নির্লিপ্ততা। এই সাধারণ চেহারার সাধারণ দেখতে মেয়েটাকে এত হালকাভাবে নেওয়া তার উচিত হয়নি। মেয়েরা যে ছলনাময়ী সে আবারও প্রমাণ পেল। সে নির্বিকার ভাবেই বলল, ধোকাটা এভাবে না দিলেও পারতে। রিমি তাকালো, বড় একটা শ্বাস ফেলে বলল, ইটস মাই জব অলিভ। ওপর থেকে যা বলবে তা আমি করতে বাধ্য। তাছাড়া এগিয়ে আপনি এসছেন, আমি আপনাকে খুঁজে বের করিনি। কেন এগিয়ে গিয়েছিলাম জানতে চাইবে না? না, সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না। অলিভ হাসলো, হেসে বলল, বর্ষ রিমি, এত লম্বা তুমি, এভাবে কথা বলতে ভালো লাগছে না। তাছাড়া তোমার টিম আসতে কিছুটা সময় লাগবে। দারোয়ান সহজে ঢুকতে দেবে না। তারা সত্যি পুলিশের লোক কিনা তা শিওর হবে। কেন এসেছে, কোন ফ্ল্যাটে এসেছে, বাড়ির মালিককে ইনফর্ম করবে। তারপর এটা কিন্তু মোটামুটি হাই লেভেলের একজনের বাড়ি। রিমি বসলো না। অলিভ নিজেই দাঁড়ালো। তাকে দাঁড়াতে দেখে রিমি পেছনে হাত দিল। সে আজ 3 পিসের সাথে জিন্স পরেছে। তাছাড়া এখানে আসার আগে শামীম স্যার তাকে সেফটির জন্য পিস্তলও দিয়েছে। অলিভ আবারও হাসলো, সোজা রিমির সামনে গিয়ে দাঁড়ালো, শান্তভাবে বলল, কিছু বের করো না রিমি, তোমাকে এভাবে দেখতে আমার ভালো লাগছে না। তুমি কি জানো ভুল প্রফেশনে এসে পড়েছো তুমি? তোমার হাতে রিমঝিম রেশমি চুড়ি মানায়, অন্য কিছু না। রিমি কোনো উত্তর দিল না। অলিভ কিছুক্ষণ নিশ্চুপ তাকিয়ে রইল। রিমির চোখে মুখে কাঠিন্য। অবশ্য নতুন কিছু না, এই মেয়ে প্রায় সব সময় এমন। সে ঘুরে ওয়ার্ড্রোবের কাছে গেল। ওয়ার্ড্রোব খুলতে যাবে তখনই রিমি পিস্তল তাক করে বলল, চুপচাপ দাঁড়িয়ে থাকুন অলিভ, তা না হলে আমি শুট করতে বাধ্য হব। অলিভ শুনল না।
সে ভাবলেশীনভাবেই ওয়ার্ড্রোব খুলল। আরেকটা মোবাইল বের করতে করতে বলল, তুমি নিশ্চিন্তে থাকতে পারো, তোমার ক্ষতি হবে এমন কিছু বের করব না। যদি এমন কিছু করার ইচ্ছা থাকতো তুমি এখনো দাঁড়িয়ে থাকতে না। মোবাইল রাখুন অলিদ। অলিদ তাকালো। রিমির চোখে চোখ রেখে মোবাইলে কিছু একটা টাইপ করলো, করে সামনের টি টেবিলে রেখে দিল। দিয়ে আবারও খাটে গিয়ে বসল। হেডবোর্ডে মাথা রেখে চোখ বন্ধ করলো। তখনই রিমির ব্লুটুথে শব্দ হলো। রিমি কানে হাত রেখে বলল, বলুন স্যার। ঠিক আছো? ইয়েস স্যার। দরজা খুলতে পারবে? রিমি একবার অলিদের দিকে তাকালো, তাকিয়ে বলল, ইয়েস স্যার। ওকে, ডু ইট। রিমি অলিদের দিকে নজর রেখেই দরজা খুলতে এগোলো। তখনই অলিদ তাকালো, মাথা হেলিয়ে বলল, রিমি। রিমি দাঁড়ালো। আমি তোমাকে ভালোবাসি। রিমি থমকালো, সাথে সাথেই নিজেকে সামলে নিল। কিছুক্ষণ নিশ্চুপ তাকিয়ে কানে হাত রেখে বলল, একটু ওয়েট করুন স্যার। বলি আবারও এগিয়ে আসলো। অলিদের ঠিক সামনে সোফায় বসলো। পিস্তলটা নামিয়ে বলল, ভালো তো চৈতিকেও বেসেছিলেন, তাহলে খুন করতে পারলেন কিভাবে? অলিদ রিমির দিকে তাকিয়েছিল। সেভাবেই চোখ রেখেই বলল, আমি তাকে খুন করিনি, সে আমাকে ধোঁকা দিছিল, তার শাস্তি দিয়েছি। আমিও তো দিলাম। এখন তোমার আর তার মধ্যে পার্থক্য আছে, আর রইল শাস্তি। হ্যাঁ, সেটা তুমি অবশ্যই পাবে। আমার শাস্তির কথা থাক অলিদ, নিজের কথা ভাবুন। অলিদ হাসলো। তুমি যখন বলেছো অবশ্যই ভাববো। আমি না বললে বুঝি ভাবতেন না? অলিদ আবারও হাসলো, তবে কিছু বলল না। বলল, রিমি, পার্থক্যটা কি জানতে পারি যে এমন নির্মমভাবে তাকে টর্চার করে মেরেছেন? আজ থাক রিমি, আরেকদিন সময় নিয়ে বলবো। আজকে তোমার ধোকাটা হজম করি। সে সময় কি মনে হয় আর আপনি পাবেন? কতটুকু জেনেছো আমার ব্যাপারে? খোঁজখবরটা আরেকটু ভালোভাবে নিলেও পারতে। অবশ্য পুলিশের কাছে এর চেয়ে বেশি আশা করা বোকামি। কন্ট্রাক্ট কিলার আপনি, টাকার বিনিময়ে নিরীহ মানুষদের খুন করেন। বাথরুমের লোকটাও সেরকম ছিল। তো এখানে আমার দোষ কি? আমি না করলে অন্য কেউ করবে। এখানে মেইন কালপ্রিট কে? তাদেরও ধরা হবে, আপনি আছেন না। অলিদ ঠোঁট টিপে হাসলো, যেন এরকম মজার কথা আর শুনেনি। আমার ফেস তো সেদিন দেখোনি, চিনলে কিভাবে? আমার ফটোগ্রাফির মেমোরি ভালো, বলতে গেলে অনেক ভালো। আপনাদের মতো ক্রিমিনালের চিন্তা শক্তির বাইরে। তাই কফি শপে আপনার কণ্ঠ শুনে চিনতে 1 সেকেন্ডও লাগেনি। ওই যে বলে না, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। তাই হয়তো সেধে নিজেই এসেছিলেন, শুধু একটু প্রমাণের প্রয়োজন ছিল। সাধারণের মাঝে অসাধারণ গুণ। তাই তো ভাবতাম রিমি তোমার বিশেষত্বটা কি। তো কি প্রমাণ পেলে অসাধারণ মেয়ে? রিমি অলিদের মোবাইল তুলে ধরল। সেখানে অলিদ একটা জ্যাকেট গায়ে বরফের মাঝে দাঁড়িয়ে। সেই দিন তারা সিসি ক্যামেরায় সাদা শার্ট গায়ে দেওয়া লোক খুঁজেছে, কিন্তু অলিদ মার্ডারের সময় গায়ে সাদা শার্ট থাকলেও পরে জ্যাকেট গায়ে বের হয়েছে। এটা কোনো শক্ত প্রমাণ না রিমি। এরকম জ্যাকেট হাজারো মানুষের থাকতে পারে। তা হবে, তবে কাঁধের ব্যাগ দুটো জিনিস তো আর কনসিডেন্ট হবে না। তাছাড়া পুলিশের কাছে ছোট্ট একটা কোণা থাকলেই হলো। এই কোণা ধরে টেনে বের করা তাদের বাঁ হাতের কাজ। তাছাড়া রিমান্ড শব্দটা নিশ্চয়ই শুনেছেন। কে জানে, হয়তো আপনি সব বের করবেন। বলেই রিমি উঠল। অলিদের আরেকটা মোবাইলও হাতে নিল। এই মোবাইলে আবার কি ঘুটুর ঘুটুর করলো কে জানে। সি ইউ সুন রিমি। রিমি হাসল, হেসে বলল, আমার দায়িত্ব এখানেই শেষ, তাই দেখা হওয়ার আর কোনো চান্সই নেই মিস্টার অলিদ আশফাক। অলিদও হাসল, হেসে মাথা আবারও হেডবোর্ডে রেখে চোখ বন্ধ করতে করতে বলল, সম্পর্ক যাই হোক রিমি, এত সহজে আমি ছাড়ি না। আর তুমি তো আমার হৃদয়ে বসেছ। রিমি আবার তাকালো। নিশ্চুপ কিছু সময় তাকিয়ে রইল, তবে আর কিছুই বলল না। সে দরজা খুলতে এগিয়ে গেল। অলিদ গাড়িতে উঠেছে নিশ্চুপ। কোনো রকম কথা বা ঝামেলা সে করেনি। রিমি একটু দূরেই ছিল, সে আর ওদিকে যায়নি, এমনকি তাকায়ও নেই।
তবে সে বুঝেছে গাড়ি না যাওয়া পর্যন্ত অলিদের দৃষ্টি তার উপরেই ছিল। রিমি আর থানায় গেল না, কেন জানি তার যেতে ইচ্ছে করলো না। অবশ্য এখন বলতে গেলে তেমন কাজও নেই। সে অলিদের বাসার সামনে থেকেই রিকশায় উঠল, উঠেও বিপাকে পড়ে গেল। যাবেটা কোথায়? বাসায় যাওয়ার ইচ্ছে একদমই হলো না। আয়েশের জন্মদিন, এতক্ষণে তো ধুমধারকা লেগে যাওয়ার কথা। সে ঘড়ি দেখল, বাজে মাত্র 10টা। এই বোরিং সময় সে কোথায় পার করবে? সে রিকশায় বসে বসে ভাবতে লাগলো। ভেবে অবশ্য তেমন লাভ হলো না, যাওয়ার মতো তার কোনো জায়গা নেই। রংপুর হলে অবশ্য ভিন্ন কথা ছিল, কোনো বন্ধু বান্ধবীর বাসায় গিয়ে আরামসে সময় পার করা যেত। সে লোকাল মার্কেটের সামনে এসে নেমে গেল। রিকশায় বসে বসে সে করবেটাই বাকি। সে নেমে কিছুক্ষণ এমনিতেই দাঁড়িয়ে রইল। মাঝে মাঝে নিজেকে এত শূন্য মনে হয়। এখানে কি করছো? রিমি ভীষণভাবে চমকে উঠল। সাব্বির অবাক হলো, অবাক হয়ে বলল, রিল্যাক্স, কি হয়েছে? রিমির সাথে সাথেই নিজেকে সামনে নিল, মাথা নাড়িয়ে বলল, কিছু না। সকালে এত হন্তদন্ত হয়ে বেরুলে, বললে কাজ আছে, এখন এখানে কি করছো? কাজ কমপ্লিট। আপনি এখানে কি করছেন? কেকের অর্ডার দিয়েছিলাম, তাদের সাথে কথা বলতে এসেছিলাম। ও, এখন আবার থানায় যাবে? রিমি দুপাশে মাথা নাড়ালো। সাব্বির কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর শান্তভাবে বলল, তুমি ঠিক আছো? হুম। তাহলে চলো বাসায় যাই। আপনি যান, আমি একটু পরে আসছি। শিওর? হুম। সাব্বির আবারও কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর চলে গেল। রিমি সাব্বির যাওয়ার পর কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল, তারপর হাঁটতে লাগলো। সামনে একটা সিএনজি স্ট্যান্ড আছে, তার উদ্দেশ্য এখন ওখানে। রিমি সিএনজি থেকে নামলো। সে এসেছে বাস কাউন্টারে। সে ঠিক করেছে রংপুর যাবে। অবশ্য নানু বাসায় না। একজন এত যত্ন করে চিঠি লিখলো, দেখা যাক ব্যাপার স্যাপার কি। সে দুটো টিকিট কাটলো। অচেনা একজনের পাশে বসে 7-8 ঘন্টা পার করার মতো অসহ্যকর ব্যাপার আর কি হতে পারে। তাই এমনিই ভালো। সে বাসে বসে মিথিলা ম্যাডামকে ফোন করলো। মিথিলা ফোন রিসিভ করেই উচ্ছ্বসিত কণ্ঠে বলল, এই রিমি, কি করছো এটা? রিমি হালকা হাসলো। শামীম স্যার তো তোমার প্রশংসা করতে করতে মুখে ফেনা তুলে ফেলেছে। নতুন মেয়ে, তাও তোমার পারফরম্যান্স নাকি দেখার মতো ছিল। এক অতি চালাক কন্ট্রাক্ট কিলারকে ঘোল খাইয়ে দিয়েছো। রিমি মনে মনে একটা বড় শ্বাস ফেলল, বলল, সেখানে অবস্থা কি ম্যাডাম? থানা পুরো গরম, তবে আসামি বেটা শান্ত, একেবারে নিশ্চুপ। শামীম স্যার এখনো কোনো জিজ্ঞাসাবাদ শুরু করেনি, তবে করবে। ভালোই ভালোই সব স্বীকার করলে ভালো, না হলে জবের ঘর দেখবে। শামীম স্যার এসব ব্যাপারে খুব উগ্র। দ্বিতীয় মোবাইলটার ব্যাপারে কিছু জানেন? আরে, শামীম স্যার কারো কাছে কিছু বলে নাকি? ও, তোমার খবর কি? এখানে আসলে না কেন? স্যার বলল দেখে নাকি অসুস্থ মনে হলো। ঠিক আছে? তেমন কিছু না ম্যাডাম, ভেবেছিলাম একটু রেস্ট নিব, কিন্তু একটা জরুরি কাজ পড়ে গেল। আজ আর যদি না আসি সমস্যা হবে। কিসের সমস্যা? আমি এক্ষুনি শামীম স্যারের সাথে কথা বলছি। তুমি তো এখন স্যারের হৃদয়ের কোনাকাঞ্চিতে আছো, তার প্রমোশনের রাস্তা পুক্ত করেছো। এখন 1 সপ্তাহ না আসলেও কিছু বলবে না। আমি কালকে সকালে যথাসময়ে হাজির হব ম্যাডাম। আচ্ছা বাবা, আমি দেখছি, এত টেনশনের কিছু নেই। থ্যাংক ইউ ম্যাডাম। বলি রিমি ফোনটা কাটলো। কেটেই সাইডে রেখে তাকাতেই আবার চমকে উঠল। সাব্বির পাশের সিটে বসা, তার মুখ আপনা আপনি হাঁ হয়ে গেল। স্বপ্ন দেখছে নাকি? সাব্বির চোখে মুখ কুচকে বলল, মুখ বন্ধ করো স্টুপিড। রিমির ঘোর কাটলো, বুকে থুতু ছিটালো, সাথে সাথেই বলল, এভাবে দিনে দুপুরে পরপর চমক খাচ্ছেন কেন? সেই কথার ধারের কাছেও গেল না। চোখ মুখ কুচকে বলল, ইয়াক, ছি, কি করছো? কি করেছি? গায়ে থুতু দিচ্ছ কেন? তো কি হয়েছে? নিজেরই তো। নিজের হলেই দিতে হবে? রিমি হেসে ফেলল, হেসে বলল, ছোটবেলায় এরকম কত করতাম, ছিলাম তো এক গাদ্দা।
কাজিন টাজিনের মধ্যে মারামারি ঝগড়ায় জিততে না পারলেই দিয়ে দৌড়। আবার এর খাবার ওর খাবার এর নিয়ে টানাটানি লেগেই থাকতো। তবে কেউ যদি আমার খাবার নিতে আসতো তাহলেই হয়েছে কাজ, দিয়ে দিতাম এক গাদা থুথু। নে এবার কত খাবি খা। গায়ে? আরে না, গায়ে দেবো কেন, আমার খাবারে দিতাম। কেউ আর নেয়ার চেষ্টা করতো না। আমারটা তো আমি খেতেই পারবো, আপনি তো আর পারবেন না, তাই না? সাবির ভ্রু উঁচু করে তাকিয়ে কিছুক্ষণ রইল, তারপর অনেক কষ্টে হাসি থামিয়ে বলল, তো এখন তোমাকে কে নেওয়ার চেষ্টা করছে যে গায়ে থুতু দিচ্ছ? এটা তো নেয়ার জন্য দিচ্ছি না, ভয় দূর করার জন্য দিচ্ছি। আচ্ছা, থুথুর যে এত গুণ তা তো জানতামই না। রিমি দুঠোঁট ছাড়িয়ে হাসল। কি আশ্চর্য, হঠাৎ করে তার এত খুব খুশি খুশি লাগছে কেন? খুশির ঠেলায় কি হাবিজাবি বলছি সে নিজেও জানে না। কিছুক্ষণ আগেও তো কেমন মেঘ জমেছিল, যখনই এই সুন্দরাকে দেখলো সব এক নিমেষে গায়েব। পুরো কি জাদু জানে কে জানে, দেখলেই সে দিন দুনিয়া ভুলে যায়। সে হেসেই বলল, আপনি এখানে কেন, পিছু করছেন? হ্যাঁ, উদ্ভ্রান্তের মতো দাঁড়িয়েছিলে, টেনশন হলো। হাজার হলেও দূর সম্পর্কের আত্মীয়, থাক ভিন গ্রহের প্রাণী, থাকছ তো আমাদের বাসায়। তাই ভাবলাম যদি বাস ট্রাকের নিচে ঝাঁপিয়ে পড়ো, ফাঁসবো তো আমরাই। বলতে পারো নিজেদেরই বাঁচালাম। রিমি মুখ গোছ করে বলল, আমাকে সেরকম মনে হয় নাকি? কোন রকম? বাংলা ছবির নায়িকা টাইপ, কথা নেই বার্তা নেই, দৌড়ে যাবে বাস ট্রাকের নিচে চাপা পড়তে। কি জানি। তো বললেন কেন? কি বললাম? ওই যে কি যে আপনি বলেই রিমি থেমে গেল। বেটা পরিষ্কার গির তার সাথে ইয়ার কি করছে? তার বোমা তার উপরে নিক্ষেপ, হ্যাঁ তো সোজা। সে ঠোঁটে ঠোঁট চেপে শক্ত চোখে তাকালো। সাব্বির হেসে ফেলল, হেসে বলল, তুমি বাসের নিচে ঝাঁপিয়ে পড়া টাইপ মেয়েই না, বরং বাস ট্রাক দিয়ে নিজের হাতে অন্যদের ভর্তা বানানো টাইপ মেয়ে। আর কেউ না জানুক, অন্তত আমি সেটা জানি। রিমি মুখ পাকালো। সাব্বির আবারও হাসলো, হেসে বলল, রংপুর যাচ্ছ বুঝলাম, হঠাৎ এই সুমতি কেন? সেটা তো আমি আপনাকে বলবো না। কেন? এমনি বলতেই রিমি থমকালো। অলিদের কথা মনে পড়ল। তার মুখটা একটু কালো হলো। সে সব জানতো। প্রথম দিন কফি হাউসে কথা বলতেই সে বুঝে গিয়েছিল এই সেই লোক। সে শামীম স্যারের সাথে কথা বলল। আইনে প্রমাণ বিশ্বাসী, তাদের কাছে মনে হওয়ার ব্যাপারটা হাস্যকর। স্যার অবশ্য শুনে হেসে উড়িয়ে দেয়নি। সে সব শুনে কীভাবে কি করতে হবে বলেছে। যদি হয় ভালো, না হলে সমস্যা নেই, জানবে তো আর কিছু না। তবে সে শিওর ছিল ওই লোকটাই অলিদ। তিল পরিমাণও সন্দেহ ছিল না। তবু লোকটার সাথে যখন কথা বলতো মনে মনে হাজারবার বলতো, তার ধারণা ভুল হোক, সত্যি ভুল হোক। সাব্বির রিমির দিকে তাকিয়েছিল। তার চেহারা পরিবর্তন সে লক্ষ্য করলো। অবশ্য এখন না, যখন রাস্তায় চমকে গেল তখন থেকে কিছু একটা মেয়েটাকে খুব ভাবাচ্ছে। সে মায়া ভরা কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, কোনো সমস্যা? রিমি চোখ তুলে তাকালো। বাস ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। সে মনে মনে একটা শ্বাস ফেলে বলল, বাস ছাড়বে, আপনি এখন নেমে যান। আমার সময় হলে আমি নিজেই চলে যাব। এখন বলো কি হয়েছে? রিমি নিজের মনের কথা কখনো কাউকে বলেছে বলে মনে পড়ে না। নির্ভয়ে মনের কথা বলার মানুষ অবশ্য তার ছিলও না। নানুর বাসায় এক গাদা লোক, হ্যাঁ এক গাদা বাচ্চা কাচ্চা। তাদের মধ্যে যেই আকাম টাকাম করুক, অধিকাংশের দোষ তার ঘাড়ি করত। প্রথম বলার চেষ্টা করত, তবে শুনে কে, বিশ্বাসী বা করবে কে? তারপর সব ছেড়ে দিয়েছে। যা হবার হোক, কি আসে যায়, যা মন চায় করেছে। বেয়াদব অসভ্যের তকমা পেয়েছে, তার আর এখন কিছু আসে যায় না। সে নিজেকে নিজে ভালো রাখতে পারে। সে মুখে কলু পাটল, জানালার দিকে তাকালো। কিচ্ছু বলবে না সে, কিচ্ছু না, কাউকে না, তার কারো দরকার নেই। সাব্বির হালকা হাসলো। বাস ছাড়ছে। সে আয়েশ করে সিটে হালান দিয়ে বসলো। নেমে যাওয়ার কোনো লক্ষণ তার মধ্যে দেখা গেল না। রিমি আবারও ফিরে তাকালো।
আপনি যাচ্ছেন না কেন? কি হয়েছে বলো, তাহলেই চলে যাব। আশ্চর্য, আপনি শুনে করবেনটা কি? সব সময় কিছু শুনে কিছু করতে হবে এমন তো কোনো কথা নেই রিমি। মাঝে মাঝে নিজেকে হালকা করার জন্য বলতে হয়। সেটা বলার জন্য বলার মতো মানুষের দরকার হয়। সাব্বির এবার সোজা রিমির চোখের দিকে তাকালো। রিমিও তাকিয়েছিল, চোখে চোখ রেখেই বলল, একবার বলে দেখো তো সেরকম মানুষটা হতে পারি কি না। রিমি নিশ্চুপ কিছুক্ষণ তাকিয়ে রইল। এই পৃথিবীতে কেউ কাউকে বুঝে না, কখনো না। তারপরও সে ধীরে ধীরে সব বলল। কেন বলল সে নিজেও জানে না। সাব্বির এক ধ্যানে এক মনে সব শুনল, মাঝে কোনো কথা বলল না। রিমি যখন থামলো সে শুধু হালকা হাসলো। সাব্বিরের হাসি সুন্দর, সুন্দর মানুষের হাসি কি এত সুন্দর হয় রিমি জানে না। বরং এতদিন তার ধারণা ছিল পুরুষ আর দৈত্য মানবের হাসি একই ক্যাটাগরির। যখনই হাসবে ভূমিকম্পের মতো দুনিয়া দুলে উঠবে। এখনও অবশ্য উঠছে, তবে দুনিয়া না, বরং রিমি নিচে। সে মুগ্ধ চোখে তাকিয়ে বলল, হাসছেন কেন? তুমি কি লোকটার প্রেমে পড়েছো রিমি? রিমির মুগ্ধতা ফুরুত করে উড়ে গেল। যেতেই সে কটমট করে তাকালো। সাব্বির আবারও হেসে ফেলল। রিমি দীর্ঘশ্বাস ফেলল, ফেলে শান্তভাবে বলল, দুনিয়াতে প্রেম ভালোবাসাই সবকিছু না, এর বাইরেও অনেক অনুভূতি আছে। তাই তার জন্য আমার খারাপ লাগছে। আমি যখন তাকে দেখতে গেলাম তার চোখে মুখে খুশির ঝিলিক ছিল, সেই ঝিলিকে কোনো ভান ছিল না। মানুষ যত খারাপ হোক, একটা সময় না একটা সময় সে কারোর প্রতি টান অনুভব করে। সেও করেছে তোমার প্রতি। সে জানতো তুমি পুলিশে চাকরি করছো, একটু সন্দেহ হলেও রিস্ক। তবুও সে নিজে থেকে এসেছে, ইচ্ছে করে মিশেছে। আমার মনে হয় তার লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়েছিল। রিমি চোখ তুলে সাব্বিরের দিকে তাকালো। এজন্যই হয়তো সে নিজে থেকেই এসেছিল, নাকি খুঁজে বের করেছে। কফি হাউসের দেখা কোনো কোইন্সিডেন্স ছিল না। নিশ্চয়ই সেই বাথরুমের ঘটনার পর থেকেই তাকে ফলো করছে। সাব্বির আবারও হাসলেও রিমি মেয়েদের মতো জড়তা সংকোচ কম। হঠাৎ হঠাৎ ডাইরেক্ট চোখের দিকে তাকায়। কি দেখে কে জানে? এই গাধি মেয়েকে জানে কোনো ছেলের দিকে এভাবে তাকাতে নেই। সে হেসেই নড়ে চড়ে বসল। এইসব ক্রিমিনাল টাইপ মানুষের মাইন্ড অন্য ট্র্যাকে চলে, তাই তো সে নিজে থেকেই এগিয়েছে। তবে ক্রিমিনাল হোক আর যাই হোক, সবার ভালোবাসার ধরন এক, অন্ধ। তাই সে তোমার অভিনয়টা ধরতে পারেনি। আর রইল তুমি যতই উপরে শক্ত খোলস দেখিয়ে ঘুরে বেড়াও, ভেতরে তুমি নরম, শুভ্র তুষারের মতো। দেখতে কঠিন, তবে একটু উষ্ণতা পেলেই গলে পানি হয়ে যাও। তাই সব জেনেও তুমি চেয়েছো সব মিথ্যা হোক, আর লোকটা সত্যিই তোমার বন্ধু হোক। কখনো তো কারোর সাথে সেভাবে মেশুনি, তাই মনে দাগ কেটেছে। তাই তো থানায় যেতে পারছো না। তুমি জানো এখন তার সাথে কি হবে, সেটা তোমার সহ্য করতে কষ্ট হবে। তাই তো পালাচ্ছ। অবশ্য নতুন কি, পালানো তো তোমার হবে, ছোটবেলার অভ্যেস। রিমি মুখ ফুলালো, তবে কথাগুলো সত্য। সে মনে মনে বড় একটা দীর্ঘশ্বাস ফেল। এই বাবা পরিষ্কার গিট তো দেখা যায় সব জানতা। এজন্যই বুঝি ইউনিভার্সিটিতে এত সুনাম। যখন এই শক্ত পেশায় এসেছো, তোমারও শক্ত হওয়া উচিত, তবে নিজের পার্সোনাল আর প্রফেশনাল লাইফ দুটো আলাদা রেখে। কখনো কোনো কিছুতে এত ডুবে যেতে নেই। যে চাকুরির জন্য ডুবে যাচ্ছ, সে কিন্তু তোমাকে ফুল টাইম সিকিউরিটি দেবে না। একটা জিনিস কি খেয়াল রেখেছো রিমি? রিমি প্রশ্নবোধকভাবে তাকালো। সে কিন্তু খুব কনফিডেন্ট। রিমি ভ্রু কুঁচকালো। এসব ক্রিমিনাল টাইপ লোকদের সমস্যা কি জানো? এরা সহজে কখনো মুগ্ধ হয় না, ভালোবাসে না। কিন্তু ভুলেও যদি একবার ভালোবাসে, তারা তার জন্য সব করতে পারে। এমনকি ভয়ঙ্কর কোনো স্টেপও নিতে তারা একবার ভাবে না। রিমি থমকালো। অর্ধের কথাগুলো তার মাথায় ঘুরতে লাগলো। সি ইউ সুন রিমি, শাস্তি তুমি পাবে। আমাকে কতটুকু চেনো তুমি? রিমি ভাবতে লাগলো, দ্বিতীয় মোবাইল সে খুন করছে নতুন না, কতদিন ধরে করে কে জানে। তার পিছনে সাপোর্ট আছে, শক্ত সাপোর্ট। সে জানে তার কিচ্ছু হবে না, তাই সে নির্বিকার। সাথে সাথেই তার মাথা চক্কর দিয়ে উঠল। সাব্বির রিমির হাত নিজের হাতের মধ্যে নিল। সরু চিকন একটা হাত, মোজায় ঢাকা। আজকাল মেয়েদের ফ্যাশনের কাছে শীতও হার মেনে যায়। আর এই মেয়ে দিব্যি পুরো প্যাকিং হয়ে ঘুরে বেড়ায়, কোনো সংকোচ জড়তা ছাড়াই।
সে এই মোজায় ঢাকা হাতের আঙুলের ভাঁজে আঙুল রাখল। রিমি চমকালো, চমকে বড় বড় চোখে সাব্বিরের দিকে তাকালো। সাব্বির হাসল, হেসে হাত দুটো আরো শক্ত করে ধরে চোখে চোখ রেখে বলল, আমি জানি আমার রিমি ভয় পায় না, তবুও বলছি নিজের খেয়াল রেখো, আর আমি আছি সব সময় সব পরিস্থিতিতে। সাব্বির পুরো বাড়িতে চোখ বুলালো। অফ হোয়াইট রঙের 5 তলা বাড়ি, সাধারণ এলাকা, 2 তলা 3 তলা 5 তলা, আশেপাশে অসংখ্য বাড়ি। সরু গলির মাঝামাঝি বাড়িটি, কোনো আলাদাভাবে গেট নেই। নিচতলার 2 ফ্ল্যাটের মাঝামাঝি সিঁড়ির নিচে কেচি গেট, অবশ্য বন্ধ, ভেতর থেকে তালা দেওয়া। সে ফিরে রিমির দিকে তাকালো। সে চাদর টাদর মুড়ে আরামসেই সিএনজিতে বসে আছে। শীত ছাড়া অন্য কোনো বাড়তি টেনশনের ছাপ তার চোখে মুখে এখন আর নেই। এখানে তারা পৌঁছেছে সন্ধ্যায়। বাস থেকে নেমে এই মেয়ের তাতে দাঁত লেগে যাওয়া অবস্থা, পুরো প্যাকিং। তাও এত শীত এই মেয়ের আসে কোথা থেকে কে জানে। অবশ্য ঢাকার চেয়ে 2 গুণ বেশি শীত এখানে, তার মধ্যে সন্ধ্যা। এই সময় সব জায়গায় এমনিতেই শীত বেশি থাকে। তার নিজেরও সেরকম কাপড় গায়ে ছিল না, থাকবেই বা কী করে? সে কি জানতো? সে তো বের হয়েছিল কেকের ডিজাইন চেঞ্জ করার উদ্দেশ্যে। তা তো নর্মাল ডিজাইনের অর্ডার দিয়েছিল। আয়েশের নর্মালে হবে না, তার কার্ড ডিজাইন চাই। নেটে নাকি দেখেছে, তাই সে কথা বলতে এসেছিল। সন্ধ্যায় ডেলিভারি, সারাদিনের মধ্যে পারবে কি না এখন দেখো সে কোথায়। বাসার সবাই ফোনের উপর ফোন দিচ্ছে। সে ছোট্ট একটা মেসেজ পাঠিয়ে মোবাইল অফ করে রেখেছে। রিমি অবশ্য বেশ কয়েকবার নেমে যাওয়ার তাড়া দিয়েছে। দিলেই কি, সে কি আর কখনো পারবে এই মেয়েটাকে একা ছেড়ে দিতে? না, কখনো না। অবশ্য সে আর জিজ্ঞেসও করেনি কেন যাচ্ছে। সব কিছুরই নির্দিষ্ট একটা সময় আছে, একদিনে সব কিছুর আশা করা ঠিক না। রিমি যে তাকে বিশ্বাস করতে শুরু করেছে তার জন্য আপাতত এই অনেক। তাই বাস থেকে নেমেই প্রথমে সে নিজের জন্য একটা জ্যাকেট আর রিমির জন্য চাদর নিয়েছে। অবশ্য আর নেবেই বা কি, গায়ে আর জায়গা আছে কিছু দেওয়ার? সে এগিয়ে একটু ঝুঁকে বলল, তুমি শিওর এটাই বাড়ি? রিমি হ্যাঁ বোধক মাথা নাড়ল। ছেলেটার নাম যেন কি বলেছিলে? আরিয়ান আহমেদ। শিওর? রিমি বড় একটা শ্বাস ফেলল। মনে রাখা ক্ষেত্রে তার ব্রেইনে তুলনা নেই। একবার কিছু একটা দেখলে বা শুনলেই হলো, মাথায় সেট। সে আর কখনো ভুলে না। যদি ভুলতে পারত তার চেয়ে ভালো আর কি থাকতো। সে আবার মাথা নাড়ল। এত শীতে তার কথা বলতে ইচ্ছে করছে না। সাব্বির এগিয়ে গিয়ে 3য় তলার কলিং বেল চাপল। বাড়িওয়ালা নাকি ভাড়াটিয়া সে কিছুই জানে না, তবে 3য় তলায় বাড়িওয়ালা থাকার সম্ভাবনাই বেশি। আর পুরো বাড়ির খবর তাদের কাছ থেকেই পাওয়া সম্ভব। কলিং বেল বাজতেই 3য় তলার বারান্দা থেকে এক মেয়ে চেঁচিয়ে উঠল, কে? সাব্বির একবার রিমির দিকে তাকালো। রিমি নির্বিকার। এরপর সেই বলল, আরিয়ান আহমেদের বাসাটা কোনটা একটু বলবেন? আপনি কে? সাব্বির কি বলবে বুঝতে পারল না। তখনই রিমি ছট করে বের হলো। তার চোখে মুখে বিরক্তি। বিরক্তি নিয়েই বলল, রিমি, আইমান সুলতানার মেয়ে রিমি। বারান্দা অন্ধকার, তবু সাব্বির ঠিক বুঝল মেয়েটা চমকেছে এবং কিছুক্ষণের মধ্যেই মেয়েটা ছেড়ে দৌড় দিয়েছে। তার দৌড়ের কিছুক্ষণের মধ্যেই এই সন্ধ্যায় শান্ত নিশ্চুপ বাড়িটায় হুড়মুড় পড়ে গেল। সাব্বির নিচ থেকেই বুঝল দরজা খোলা হচ্ছে, একদল লোক নিচে আসছে। সাব্বির একটু অবাক হয়েই রিমির দিকে তাকালো। রিমি ভাবলেশীনভাবে হাই তুলল। অর্ধেক রাস্তা সে ঘুমোতে ঘুমোতে এসেছে। সে হাই তুলে বলল, আমার বায়োলজিক্যাল পিতার বাড়ি। তার 2 চোখ নাকি আমাকে খোঁজে, তাই নিজেকে একটু দেখাতে এলাম। সাব্বির হতভম্ব হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর বড় একটা শ্বাস ফেলে সে মাথা নাড়ল। এই মেয়ে সত্যি ভয়ঙ্কর। যত অস্বাভাবিক কাজ খুব স্বাভাবিকভাবে অনায়াসেই এই মেয়ে করে ফেলতে পারে। সাব্বির আর রিমি ড্রয়িং রুমে বসল। বাইরে থেকে বোঝা না গেলেও মোটামুটি ভালোই আভিজাত্যের ছোঁয়ার ভেতরে।
3-4 তলা নিয়ে ডুপ্লেক্স, মনে হচ্ছে যৌথ ফ্যামিলি। এক গাদা লোক তাদের ঘিরে আছে। কে কি হয় কে জানে, তবে রিমির শার্টকাট সবার চেহারায় বিদ্যমান। রিমি অবশ্য স্বাভাবিক, সে চাদর টাদর মুড়ে বসে আছে চুপচাপ। ভেতরে আসতেই এক বৃদ্ধা, যে সম্ভবত রিমির দাদি, এক প্রকার হাউমাউ করতে করতেই তাকে জড়িয়ে ধরতে এগিয়ে এসেছিল। রিমি আস্তে করে সরে গেছে। বৃদ্ধা থতমত খেয়ে হাঁ হয়ে গেছে। এই বৃদ্ধার সাথে সাথে সবার চোখে মুখে এতক্ষণ যে খুশির ঝিলিক ছিল, তার সাথে সাথেই থমকে গেছে। রিমি চোখ তুলে তাকালো। যে মেয়েটা বারান্দায় এসে কে বলেছিল তার দিকে তাকিয়ে বলল, আরিয়ান কোথায়? ভাইয়া তো বাসায় নেই। কোথায় গেছে? আশেপাশেই হয়তো। তাকে ফোন দাও, আমি কিছুক্ষণ বসবো। তাকে আসতে বলো তাড়াতাড়ি। মেয়েটা দৌড়ে গেল। বেচারির মনে হয় আজকে দৌড়াতে দৌড়াতেই রাত শেষ হবে। তার কথা শুনেই মধ্য বয়সের এক লোক এগিয়ে এসে বলল, সে কি কথা, এসেই এভাবে যাবে কেন? আমরা তো তোমাকে এভাবে যেতে দেব না। নিজের বাড়ি এসেছো, এত তারা কিসের? রিমি এবার লোকটার দিকে তাকালো। আপনি কে? লোকটা একটু থতমত খেলো, তারপর বলল, আমি তোমার বড় চাচা। রিমি অন্যরকম ভাবে একটু হাসলো। রিমির হাসি দেখে লোকটা বিভ্রান্ত খেয়ে গেল। পুরো বাড়ি তার ইশারায় চলে, তবে এই মেয়ে যে তার ধার ধারবে না সে এই এক হাসিতেই বুঝল। তারপরেই এগিয়ে এলো মধ্য বয়সের এক নারী, মুখ ভর্তি পান, হাতে গলায় স্বর্ণের পাহাড়। সম্ভবত তিনি রিমির বড় চাচি। সে একগাল হেসে গদগদ হয়ে বলল, আচ্ছা এসব থাক, এখন যাবে না থাকবে পরে দেখা যাবে। ও শাহেদা, তোর বড় মেয়ে আইছে, নাস্তা পানির ব্যবস্থা কর। রিমি ফট করে মাথা ঘুরিয়ে তাকালো। সবার পেছনে সাধারণ দেখতে এক নারী থমকে দাঁড়িয়ে আছে। রিমি এই মুখটা চেনে, অনেক অনেক দিন আগে। তার বয়স কত? এই 6-7 হবে হয়তো। তার কাছে এসেছিল। রিমি উঠোনে খেলছিল, হাতে ছিল খেলনা মাটির পাটাপোতা। সে ছুঁড়ে মেরে এর কপাল ফাটিয়ে দিয়েছিল। এরপরে আর কেউ তাকে দেখতে যায়নি। মহিলা সেখান থেকে নড়ল না। তবে কিছুক্ষণের মধ্যেই এক গাদা নাস্তায় টি টেবিল ভরে গেল। রিমি সাব্বির কেউই সেই নাস্তায় হাত দিল না। কেন জানি কেউ জোর করে বলার সাহসও পেল না। তখনই হন্তদন্ত হয়ে আরিয়ান নামের ছেলেটি আসলো। শ্যামলা, লম্বা, চিকন, টিংটিঙে শরীর, চুল ছোট। তা না হলে রিমি বলে অনায়াসেই চালিয়ে দেওয়া যেত। এরা সম্ভবত বাবার কপি হয়েছে। সাব্বিরের এবার হাসি এলো। অবশ্য হাসির পরিস্থিতি এটা না। সবাই যেমন রিমিকে দেখছে, তিনি দেখছে তাকে। মনে হয়তো এদের প্রশ্নের ঝুড়ি ভরে যাচ্ছে। তবে রিমির ব্যাটিংয়ের কাছে কেউ আর কিছু বলার সাহস পাচ্ছে না। সে সোফায় মাথায় এলিয়ে দিল। ক্লান্ত লাগছে। এই নাটক চলতে চলতে একটু চোখ বন্ধ করা যাক। রিমি ঘুমোতে ঘুমোতে এলেও সে ঘুমোতে পারেনি, কখনো পারেও না। ধুলোবালিতে শরীর মাখামাখি, এত শীত, তাও তার গোসল করতে মন আঁকোপাকো করছে। আরিয়ান শুকনো ঢোক গেলে ঠোঁট ভেজালো। তাদের বয়সের পার্থক্য হয়তো 4-5 বছর। চিঠিতে আপনি সম্বোধন করলেও এখন কিভাবে কথা বলবে সে ভেবে পেল না। তার শরীর কাঁপছে। এভাবে হুট করে আসবে সে ভাবেনি। অবশ্য তার খোঁজ নিতে গিয়ে শুনেছে মাথা একটু এলোমেলো। পুরো গ্রাম এই মেয়ের নানান কাহিনী আছে। এর মধ্যে কিছু কিছু ভয়ঙ্কর। কারো কারো তো ধারণা এর উপরে জিনের আসর আছে। রিমি স্বাভাবিকভাবেই বলল,